আমি আমি প্রথমে ওকে চিনতে পারিনি, কিন্তু ও পেরেছিল। আর সেই জন্যই হয়তো ও থমকে গেছিল, চিৎকার করে ফেলেছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছিস তুই। এখনো আমাকে মিথ্যে কথা বলছিস স্রোত। তুই খুব ভালো করে জানতিস যে ওখানেই আছে। তুই ওর সঙ্গে দেখা করতেই ওখানে গেছিলিস। যোগাযোগ ছিল তোদের দুজনের মধ্যে স্রোত। দিদিভাই, তুই আবার বোকার মতো কথাবার্তা বলছিস। আমার যদি ওর সাথে দেখা করারই থাকতো, আমি এইভাবে কেন দেখা করতাম? দিদিভাই, তুই রেগে গিয়ে তোর সব ভাবনা চিন্তা ইররেশনাল হয়ে যাচ্ছে। আমি মেজি ভাইকে রাজ দেখেছি সেই কোর্টে, তারপর গয়নার দোকানের ঘটনা ঘটে। আমি সেই গয়নার দোকানে গিয়ে কথা বলেছিলাম, ওদেরকে ছবি দেখিয়েছিলাম, আর তখন ওরা আইডেন্টিফাই করেছিল যে ওটা মেজদি ভাই ছিল। তারপর থেকে বহুবার আমি ওকে কল করার চেষ্টা করেছি, কিন্তু ওর নাম্বারটা ইনভ্যালিড বলেছে। মানে গয়নার দোকানে যে মেয়েটাকে ডাকাত দল তুলে নিয়ে গেছিল সেটা নীলু ছিল। আর তুই জানতিস সেটা? মানে এই সব কিছু জানার পরও তুই আমাকে কিচ্ছু জানাসনি, কিচ্ছু বলিসনি আমাকে। কি করে বলতাম দিদিভাই? তখন তোর কি কন্ডিশন ছিল তোর মনে নেই? বাড়ির এই অবস্থা, তোর ওই অ্যালার্মিং রিপোর্টস, আমি বাড়িতেও কিছু জানাতে পারিনি। মা জানতে পারলে মাকে কি করে সামলাতাম আমি? কিন্তু সার্থক সবটা জানতো। আমরা বাপির হেল্প নিয়েছিলাম যাতে প্রেস কিছু না জানতে পারে, যাতে এই ঘটনাটা চাউর না হয়। ভগবান, এত কিছু হয়ে গেছে অথচ আমি কিচ্ছু জানতে পারিনি। তার মানে নীলু সেই থেকে ওই দলের সঙ্গে। এই অপরাধটা আমারও স্বীকার করার আছে। গয়না দোকানের ব্যাপারটা ওরা আমায় জানিয়েছিল, কিন্তু তোমার শরীরের কথা ভেবেই আমি আর জল ঘোলা করতে চাইনি। তুমিও জানতে? তুমি, সার্থক, সবাই সবকিছু জানতো? কেউ একবারের জন্য আমাকে এটা জানার পরও, মেডিকেল ক্যাম্পের ঘটনাটা ঘটার পর তোমাদের কারোর মাথায় একবারও স্ট্রাইক করলো না যে মেয়েটা স্রোতের নাম ধরে ডেকেছিল সেই মেয়েটা আর কেউ না নীলু? তাই আমার মাথায় তখন কিচ্ছু আসেনি। তুমি হসপিটালে ভর্তি ছিলে তখন, আচমকা একটা ফোন এসেছিল স্রোতের গুলি লেগেছে। সার্থক আর বিক্রম ছুটে গেছিল সেখানে। আমি তোমাকে নিয়ে চিন্তা করছিলাম রাই। তোমাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, সেই ইঞ্জেকশনের এফেক্ট তোমার উপর, তোমার কি হবে, আমাদের বেবির কি হবে, সেসব নিয়ে আমি দুশ্চিন্তা করছিলাম। আমার মাথায় তখন আর কিচ্ছু আসছিল না, বিশ্বাস করো। অনির্বাণদের ব্যাপারটা আমি বুঝতে পারছি, ও তোকে নিয়ে টেনশনে ছিল, তাই মিজি ভাইয়ের কথাটা ওর ভুলে যাওয়াই স্বাভাবিক। কিন্তু এই কথাটা সার্থকের মাথায় কেন আসেনি জানিস? কারণ ওর মাথাটা অলরেডি প্রিঅকুপাইড ছিল। যেহেতু আমার নাম ধরে রাখা মানুষটার নাম আমি জানাতে চাইনি, ওর মাথাটা না ওই গোপন প্রেমিকের থিওরিতেই আটকেছিল। ও ধরেই নিয়েছে ওটা এমন কেউ যার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে। তুই ওকে সত্যি কথাটা বলে দিসনি কেন স্রোত? কেন বলবো আমি? দিদিভাই, ও আমাকে অবিশ্বাস করেছে। এত বছর ধরে ও আমাকে চেনে, বাপি অব্দি আমাকে বুঝছে, আর ও আমাকে এতটাই অবিশ্বাস করে যে ও ধরেই নিয়েছে। যেহেতু আমি ওখানে জেদ করে গেছি আর গুলিটা আমারই লেগেছে, নিশ্চয়ই আমার গোপন কোনো প্রেমিক প্রতিশোধ নিতে এটা করেছে। সার্থক যে এরকম হাস্যকর একটা অভিযোগ তুলতে পারে আমার এটা মাথায়ও আসেনি। আমার এখন রাগ হচ্ছে এটা ভেবে যে ওর আমার প্রতি এতটুকু বিশ্বাস, এতটুকু ভরসা ছিল না। আমাদের সম্পর্কটা এতটাই ঠুনকো। এসব ভুল বোঝাবুঝি জিয়ে রাখার কোনো মানেই হয় না। তুই দাঁড়া, আমি এক্ষুনি সার্থককে ফোন করছি, বলছি কলেজের পর এখানে চলে আসতে। না না দিদি ভাই, তুই ওকে ফোন করবি না। আমি এ নিয়ে কোনো কথাই বলতে চাই না। ও
যা ভেবে নিয়েছে, যা ভেবে ও মনে আনন্দ পাচ্ছে তাই ভাবুক। আমি ওর ভুল ভাঙাতে চাই না। আমি চাই, আমি চাই সার্থক এই বাড়িতে আসবে আর তুই ওর সঙ্গে কথাও বলবি। তুই বুঝতে পারছিস না তোদের মধ্যে অযথা একটা দূরত্ব তৈরি হচ্ছে? কেন অযথা জটিলতা সৃষ্টি করছিস বলতো স্রোত? এগুলোর তো কোনো মানে হয় না। কেন দিদি ভাই, কেন? ও আমার লয়্যালটির উপর প্রশ্ন তুলেছে। এটা আমার জন্য কতটা অপমানজনক তুই বুঝতে পারছিস না? এই সংসারের জন্য, সম্পর্কের জন্য নিজের আত্মসম্মান বোধ ছেড়ে ফেলতে হয়। দিদি ভাইয়ের কথাটা সব থেকে আগে আমি সার্থককে জানাতে চেয়েছিলাম, কিন্তু ওখানে যাওয়ার সাথে সাথে ও এমন সিন ক্রিয়েট করলো যে ওখানে কিছু বলা হয়ে উঠলো না। তারপর এখানে এসে এমন একটা অভিযোগ তুললো যে আমি আর ওকে কিছু বলতে চাই না। ওর যা খুশি হোক তাই ভেবে নিক। তুমি প্লিজ ওকে কিছু বোঝাবে, কিছু বলবে, প্লিজ কিছু বলো। তুমি ভুল বোঝাবুঝির ব্যাপারে তো তুমি মাস্টার ডিগ্রি করেছো। এর ফল যে কতটা খারাপ হয়, কত দূর যায় তুমি তো খুব ভালো করেই জানো। তারপরও তুমি চুপ করে থাকবে? ভাই দোহাই তোমার, প্লিজ আর মরা ঘোড়াকে চাবুক মেরো না। আমি দেখছি। লিটল সিস, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা অ্যাডভাইস দিই। এই সন্দেহ জিনিসটা খুব খারাপ, বীজ বৃক্ষের মতো। ছোট্ট একটা বীজ থেকে কখন যে মহিরুহে পরিণত হয় তুমি বুঝতেও পারবে না। ওরাতেই একে সমূলে বিনাশ করতে হয়, একে বাড়তে দিতে নেই। কিন্তু অনির্বাণদা, সেই সন্দেহের বীজ তো আমি ওর মনে পুঁতিনি। ও তো নিজেই এইসব ধারণা করে নিয়েছে। আচ্ছা বেশ, ধরে নিচ্ছি ঝড়ে উড়ে এসে সন্দেহের একটা বীজ সার্থকের মনে বপন করেছে, কিন্তু সেটাকে বাড়তে দিয়ে কোনো লাভ আছে? বলো। ও তোমাকে ভালোবাসে লিটল সিস, খুব ভালোবাসে। তার জন্যই তো তোমার প্রতি পজিটিভ। আমিও সন্দেহ করতাম তোমার দিদি ভাইকে, খুব সন্দেহ করেছি, কিন্তু তোমার দিদি ভাই কিন্তু আমাকে ক্ষমা করে দিয়েছিল। করেনি? তুমি জানো তো। তুমি পারবে না জাস্ট একবার সার্থককে ক্ষমা করে দিতে, হাতে হাত রেখে একে অপরের সাথে কথা বলে সবকিছু সর্ট আউট করে নিতে, মিটিয়ে নিতে পারবে তো? সার্থক ভালো নেই মানছি, কিন্তু আমার লিটল সিস্টারও তো ভালো নেই। এই যে তোমার মন খারাপ, চোখের নিচে কালি পড়ে গেছে, শরীরটা খারাপ, এটা তুমি ডিজার্ভ করো? দিদি ভাই, আমরা মেসি ভাইকে ছেড়ে দিতে পারি না? ও তো চলেই গেছে। সার্থক ওই দলটাকে ধরবে বলে এমন উঠে পড়ে লেগেছে যে আমার ভয় করছে। আমি শিওর দিদি ভাই, সেদিনকার মেসি ভাই আর আমার মুখোমুখি হয়ে যাওয়াটা মেসি ভাইয়েরও ধারণার বাইরে ছিল। আমি শিওর সেদিনের ওই ঘটনাতে মেসি ভাইও মনে আঘাত পেয়েছে। না দেওয়ার উপর কি কোনো কিছু নির্ভর করছে? হয়তো না, মেসি ভাইয়ের জীবন হয়তো ফুরিয়েই এসেছে। ওই দলটার বেশ লিডার হয়ে উঠেছে জানিস। আমি তো শুরু থেকে ছিলাম না, কিঞ্জলরা বলছিল এই পুরো অ্যাটাকটা নাকি ওই লিড করছিল, আর বেশ কনফিডেন্সের সাথে। কিন্তু আমাকে ওখানে দেখেই ও থমকে গেছিল। আমি ওকে প্রথমে চিনতে পারিনি, ওর একটা বাধা ছিল, কিন্তু ও পেরেছিল। আর তখনই ও থমকে গেছিল। আমার গায়ে গুলি লাগার পর ও চিৎকার করে উঠেছিল, আর সেই চিৎকারটাই ওকে বিপদে ফেলে দিল। ওই দলের একজন এসে ওকে নিয়ে চলে গেল। এইভাবে হয়তো একদিন ও মরে যাবে জানিস, হয়তো পুলিশের গুলিতে বা অন্য কারোর, বা হয়তো ওরই দলের কারোর। সার্থক মেসি ভাইয়ের কথা জানতে পারলে আরো পাগল হয়ে উঠবে। ও
ও মেসি ভাইকে না শেষ করে থামবে না। আমি আমি সার্থককে চিনি। এই মুহূর্তে ও প্রচন্ড রেগে আছে, বারবার বলছে ও ওই দলটাকে শেষ করেই ছাড়বে। কি হবে রে? এবার যদি কিছু হয়ে যায় আমি তো দায়ী হয়ে থাকবো। আমি আমি নিজেকে কি করে ক্ষমা করব? কি করে? তবু আমাকে সার্থককে যে সব বলতেই হবে স্রোত। চোখের সামনে তোর সংসার, তোর ভালোবাসা আমি শেষ হয়ে যেতে দিতে পারি না। নীলুর ভাগ্যে যা আছে তাই হবে। ওকে তো আমরা কেউ ওই পথে ঠেলে দিইনি, নিজে থেকে গেছে। এইভাবে যতদিন সার্ভাইভ করতে পারে করুক। ডে ওয়ান থেকে বাবা, ডে ওয়ান থেকে তুমি সবটা জানতে যে আমি কেমন পাগলের মতো ছুটোছুটি করছি। অপরাধী যাতে ধরা পড়ে সেই জন্য ওপর মহলের যার যার সঙ্গে কথা বললে কাজটা হবে তাদের সঙ্গে গিয়ে কথা বলে এসেছি, জনে জনে জেরা করেছি। এই এত কিছু জানার পরও তুমি আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করোনি। একটু শান্ত হও। শান্ত হব? আমি শান্ত হব? শান্ত হওয়ার মতো কি করেছো তুমি? হ্যাঁ, যে আমি শান্ত হব? বাবা, আমার না তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। আর স্রোত, তোমাকে আমার কিছু বলার নেই। তুমি বাবাকে সত্যি কথাটা বলতে পারলে, কিন্তু আমাকে পারলে না। আসলে তোমরা দুজনে আমাকে এতটাই বোকা, এতটাই অপদার্থ মনে করো যে আমাকে কিছু বলা যায় না। অবশ্য আমি তো তাই, আমি তো বোকা, আমি তো অপদার্থ। সেই জন্য আমার চোখের সামনে তোমরা সবকিছু জেনে চুপ করে থাকলে, আর আমি বোকার মতো ছুটে মরলাম। ঠান্ডা করো। ইদানিং তোমার স্বভাবের একটা অদ্ভুত পরিবর্তন আমি লক্ষ্য করছি। আগে তুমি অনেক স্থিতধী ছিলে, ফোকাসড ছিলে, তলিয়ে ভাবার একটা ক্ষমতা তোমার ছিল, কিন্তু এখন তুমি চিৎকার সর্বস্ব হয়ে যাচ্ছ। স্রোত আমার সঙ্গে কিচ্ছু ডিসকাস করেনি। তুমি যা জানতে আমিও তাই জানতাম। শুধু আমি নিজেকে প্রশ্ন করেছি, নিজেকে প্রশ্ন করে একটা লজিক্যাল কনক্লুশনে পৌঁছেছি। তারপরে তোমার মতোই আমিও প্রশ্ন করেছি ওকে, জানতে চেয়েছি ওর হাবভাব দেখে সকলে কেন ওকে সন্দেহ করছে। ওকে কিছু চেপে যাচ্ছে? অপরাধীকে আড়াল করছে কেন? এই প্রশ্নগুলো তোমার মতো আমিও ওকে করেছি। ওকে কথা বলার সুযোগ দিয়েছি, তাই ভরসা করে ও আমাকে সত্যিটা জানাতে পেরেছে। তুমি কি করেছো? আজগুবি সন্দেহ করেছো, চিৎকার করে বাড়ি মাথায় করেছো। ওপর মহলকে চাপে না রেখে যদি তুমি তোমার মাথাটাকে কাজে লাগাতে, তোমার স্ত্রীর সমস্যাটা বোঝার চেষ্টা করতে, অনেক বুদ্ধিমানের মতো কাজ করতে। তা না করে কি করেছো? নিজেকে ব্যতিব্যস্ত করেছো, অন্যকে হিউমিলিয়েট করেছো। বাহ, চমৎকার বাবা। তুমি সুযোগ বুঝে আমাকে নির্বোধ, অস্থির মতি অনেক কিছুই বলে দিলে, কিন্তু তুমি এটা ভেবে দেখলে না যে আমি যা করেছি তাতে স্রোতের প্রতি কেয়ার, আমার দুশ্চিন্তা, এই সবই প্রমাণ পেয়েছে। অদ্ভুত ব্যাপার, আমার স্ত্রীকে কেউ গুলি করেছে, সেটা খুঁজে বের করে আমি তাকে শাস্তি দিতে চেয়েছি। হ্যাঁ, আমি আমার যোগাযোগকে কাজে লাগিয়েছি যাতে এই ঘটনাটা থিতিয়ে না যায়, যাতে অপরাধী অনেকটা সময় পেয়ে পার পেয়ে পালিয়ে না যায়। সেই জন্যই আমি এতটা ছুটোছুটি করেছি। আচ্ছা বাবা, আমাকে বলো তো আমি কি ভুল করেছি? আমাকে বলো, প্লিজ বলো। মোল্লা নাসিরুদ্দিনের গল্পটা মনে আছে? ঘরে একটা মোহর পড়ল, ঘরটা অন্ধকার ছিল, সে ঘরে না খুঁজে বাইরে খুঁজতে গেল, তার কারণ সেখানে আলো আছে। নাসিরুদ্দিন তো একটা বোকামো করেছিল, তুমিও ঠিক সেই বোকামোটাই করেছো, করছো।
তোমার সন্দেহ হলো, তুমি একটু যদি স্থির হয়ে ভাবতে, তোমার কিন্তু নীলুর কথাটা মনে আসত। কারণ স্রোত যেদিন নীলুর কথা জেনেছিল সেদিন তোমাকেই কিন্তু প্রথম বলেছিল। তাকে সন্দেহ করে তুমি নিজেদের ভালোবাসাকে অসম্মান করলে, তোমার স্ত্রীকে অসম্মান করলে, ছোট করলে। বাবা, তোমার বুকিশ কথাবার্তা শুনতে আমার ভালো লাগছে না। তোমরা এই কটা দিন ধরে আমাকে নিয়ে মজা করেছো, আমাকে হয়রান হতে দেখে তোমাদের খুব আনন্দ হয়েছে, তাই তো? আনন্দ হলে অ্যাটলিস্ট এই কথাগুলো আমি বলতাম না। আর তোমার কোন কথাটা আমার বুকিশ বলে মনে হচ্ছে, কোনটা বুঝতে পারছো? যে মেয়েটাকে তুমি এতদিন ধরে চেনো, এতদিন ধরে দেখছো, তাকে তুমি সন্দেহ করছো কিসের ভিত্তিতে? ও তো একটা খোলা খাতা, সোজা সাপটা মানুষ। তাকে তুমি এরকম সন্দেহ করছো, সেটা একটা মস্ত বড় ভুল হতে পারে, এটা একবারও তোমার মনে হচ্ছে না? বাপি, আমি তোমাকে বলেছিলাম না ও বুঝবে না। সার্থক, এই মুহূর্তে আমাদের সবার যা অবস্থা, স্পেশালি আমার যা অবস্থা, আমাদের মজা করার মতন সময় নেই গো। শুধু শারীরিক আঘাত না, ওই দিন ওখানে মেসি ভাইকে ওভাবে আবিষ্কার করার পর থেকে আমার মনের মধ্যে যে কি চলছিল সেটা হয়তো তুমি একটু চেষ্টা করলেই বুঝতে পারতে। তুমি যদি এত রেগে না থাকতে, এভাবে রিঅ্যাক্ট না করতে, আমি তোমার সাথেই সব কথা শেয়ার করতাম। কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগটাই দাওনি। সুযোগ দিনি মানে? আমরা কি আলাদা বাড়িতে আলাদা থাকতাম নাকি? হ্যাঁ? আর এক ছাদের তলায় থেকে তুমি বাপিকে সব কথা শেয়ার করতে পারলে, অথচ আমি তোমার ব্যাপারে কনসার্ন দেখালাম বলে আমি তোমার কাছে খারাপ হয়ে গেলাম? বুঝবে না, তুমি এখন কিছুতেই বুঝবে না। কারণ তোমার কাছে তোমার নিজের যুক্তি সব থেকে বেশি প্রাধান্য পেয়ে এসেছে। আর কারোর ইমোশনের কোনো দামই নেই তোমার কাছে। না, দাম নেই। কারোর ইমোশনের কোনো দাম নেই আমার কাছে। যেখানে প্র্যাকটিক্যালি ভাবার কথা, সেখানে তোমার মতো বোকা বোকা ইমোশন নিয়ে আমি থাকতে পারবো না স্রোত। তোমরা আমাকে নিয়ে মজা করনি বলছো তো? বেশ, তাহলে এবার মজা দেখো। আমি দেখাবো মজাটা। স্রোত, তোমার মেজদি জন্মগত ক্রিমিনাল। এতদিন বাড়িতে থেকে নিজের বদবুদ্ধি দিয়ে বাড়ির সবাইকে জ্বালাতন করেছে, আর এখন গ্রামে গিয়ে গ্রামবাসীদের উপর উপদ্রব করছে। ডাকাত দলে নাম লিখিয়েছে তোমার গুণবতী দিদি। আমি ওকে ছাড়বো না। আমি পুলিশের পেছনে লেগে থাকবো। আমি এর শেষ দেখে ছাড়বো। আমি ছেড়ে দেবো না ওকে। তোমার দিদি বলে ওর প্রতি কোনো রকম উদারতা আমি দেখাতে পারবো না। এই ডাকাত দলগুলো সমাজের কলঙ্ক, এরা রাষ্ট্রের জন্য থ্রেট। এদেরকে কোনো রকম দয়া দেখানো যায় না। এই দলটা সম্পর্কে তুমি কতটুকু জানো? কেন ওরা এই কাজ করে, কি উদ্দেশ্য, সব জানো কি? বাবা, আমি অত কিছু জানি না। আমি শুধু এইটুকু জানি যে ওই ডাকাত দল যারা লুটপাট করে খায়। আর সব থেকে বড় কথা, নীলাঞ্জনা আমার স্ত্রীকে গুলি করে মারতে চেয়েছে। বাবা, তুমি এইটুকু ভাবো তো, গুলিটা যদি আর কয়েক ইঞ্চি বাঁদিকে লাগতো তাহলে কি হতো? খুব ভালো হতো, খুব ভালো হতো। আমি বেঁচে যেতাম। আমি বেঁচে যেতাম তোমার সন্দেহের হাত থেকে, তোমার এই নোংরা ভাবনার হাত থেকে বেঁচে যেতাম। নিজের অপমানের হাত থেকে বেঁচে যেতাম আমি। খুব ভালো হতো। সূত্রে নেবার সময় কিন্তু এখনো চলে যায়নি। কেয়ার করতে গিয়ে বিপরীত আচরণ করে বসো না। তুমি সন্দেহ করলে, তোমার মাথায় এটা একবারও এলো না? একজন ওর নাম ধরে ডাকলো, সে একজন মহিলা। তারপরে তুমি জানতে পারলে সে ক্রান্তি ভাইয়ের দলের লোক। তখনও তোমার মাথা কাজ করলো না? আবারও বলছি, কুয়াশা, সন্দেহের কুয়াশা তোমাকে গ্রাস করেছে। গানটা মনে আছে?
আলোরে যে লোভ করে খায় সেই কুয়াশা সর্বনেশে আধার ভালো, আধার ভালো, আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে। সন্দেহ সরাও সার্থক। এই সন্দেহ কিন্তু তিলে তিলে একটা সম্পর্ককে একেবারে নষ্ট করে দিল। অবুঝ ছেলে রাগের মাথায় কি করে বসে কে জানে। হাজার হোক স্রোতের দিদি তো নীলাঞ্জনা। দিদির এগেনস্টে পুলিশের কাছে ও কি করে বলবে? নীলু, আজ এতগুলো দিন পর তোর খবর পেয়ে আমি সত্যি ভেবে পাচ্ছি না কি করব। তোর কাছে যে ছুটে যাব সেই অবস্থাও নেই, আবার তোকে ভুলে যাব না। এতদিনে যখন ভুলতে পারিনি, তখন এসব জানার পরে কি করে ভুলবো তোকে? আচ্ছা, স্রোত যা বললো সব সত্যি? তুই সত্যি এরকম একটা দলের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছিস? আমরা যে তোকে অন্যভাবে চিনেছিলাম, অন্যভাবে জেনেছিলাম, সেসব সব রাই, এই রাই, কি হয়েছে? হ্যাঁ, তুমি কাঁদছো? কাচ্ছি কোথায়? কই কিছু হয়নি তো। রাই, কষ্ট হচ্ছে? কোনো কষ্ট হয়ে থাকলে গোপন করো না আমার কাছে, প্লিজ আমাকে বলো। শরীর খারাপ লাগছে তোমার? কি হয়েছে বলবে তো? কোনো খারাপ স্বপ্ন দেখলে? পেটে অস্বস্তি হচ্ছে, মাথা ঘুরছে? আমার শরীর একদম ঠিক আছে। কিছু একটা তো হয়েছে রাই। এমনি এমনি তুমি রাত জেগে কাঁদছো, কিছু তো ভাবছো তুমি। কি ভাবছো রাই? নীলুর কথা ভাবছো? আস্তে আস্তে আস্তে। কি করবো বলো অনির্বাণ, কি করবো আমি? তোমাকে কথা দিয়েছিলাম আমি আর কখনো তোমার সামনে নীলুর নাম উচ্চারণ করবো না। প্রতিজ্ঞা করেছিলাম আর ভাববো না কখনো ওকে নিয়ে। ও নিজেই নিজের ভবিষ্যৎ বেছে নিয়েছে, এটা ভেবে বারবার নিজের মনকে শান্ত রাখতে চেয়েছি। কিন্তু এখন ও এতদিন পর যেভাবে সবার সামনে এলো, স্বেচ্ছায় হোক না হোক, স্রোতকেও গুলি করেছে অনির্বাণ। সব জেনে না আমার পুরনো সব কথা মনে পড়ে যাচ্ছে কেমন, জানো তো? এত স্মৃতির ভিড় ওকে ঘিরে, কি করে ভুলি বলো তো? সরি অনির্বাণ, ওর কথা বলে তোমাকে খুব বিরক্ত করছি আমি না? কি করব, বারবার ওর মুখটাই চোখের সামনে ভাসছে, সরাতে পারছি না। আচ্ছা, ও কেন করলো এরকম? কেন এত দূরে চলে গেল বলো তো? এতে কার ক্ষতি হলো? এখন কাকে পালিয়ে বেড়াতে হচ্ছে? কাকে ওখানে ওরকম একটা জায়গায় মৃত্যু মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে? হয়তো ওর কাছে এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। সত্যি কি ছিল না? সত্যি কি ওর সহজ স্বাভাবিক জীবনে ফেরাটা এতটাই জটিল ছিল?
আমাদের কি হলো? কিচ্ছু হলো না, আমরা প্রত্যেকে ভালো আছি। আমার, মা, স্রোতের, প্রত্যেকের চোখের জলও একদিন শুকিয়ে যাবে। কিন্তু ওর কি হবে অনির্বাণ? কি পরিণতি ওর? পুলিশে ওকে ধরে ফেলবে, জেলে যেতে হবে, না হয় ওখানে গভীর জঙ্গলে কোনোদিনও পুলিশের গুলি খেয়ে। আমি জানি তোমার এটা ভাবতে কষ্ট হচ্ছে, কিন্তু হয়তো এটাই সত্যি। এবার তুমি একটু একটু করে নিজেকে শক্ত করো রাই। নীলুর জীবনের সব থেকে কঠিনতম পরিণতিটা দেখার জন্য নিজের মনটাকে শক্ত করতে হবে তোমায়। অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। ওই দিনটা আর বেশি দূর নেই রাই। ও যেই পথ বেছে নিয়েছে সেখান থেকে বেরোনোর পথ একটাই। কি সেটা? মৃত্যু। আমি তৈরি অনির্বাণ। আমি একটু একটু করে নিজেকে তৈরি করার চেষ্টা করছি। হয়তো ও জানে সেটাই ওর পরিণতি। ঘুমিয়ে পড়ো। কটা দিন পর অনেকগুলো টেস্ট আছে, সেগুলো উতরতে হবে তো। আমাদের জুনিয়রকে এই পৃথিবীতে আসার সুযোগ করে দিতে হবে, আমাদের দুজনের স্বপ্নটা সফল করতে হবে রাই। আর যদি তোমায় নীলুর কয়েকটা কথা বলি, তুমি কি খুব রাগ করবে? রাগ করবো না, শুধু বলবো সেগুলোকে সুন্দর স্মৃতি হিসেবে মনের পাতায় রেখে দিতে। বড় মনে পড়ছে আজকে ওর কথা। ওর কথা, আমাদের ছোটবেলাকার কথা, আমাদের 4 ভাই বোনের কথা। মা, বাবা, দাদা ভাই, সারাক্ষণ হই হই করতাম আমরা। কত সুখ, কত আনন্দ ছিল আমাদের সংসারে। 3 বোন 3 রকম ছিলাম আমরা, আর দাদা ভাই একদম অন্যরকম। বৌমনি আসার পর থেকে 3 থেকে আমরা 4 বোন হয়ে উঠলাম। বৌমনি আমাদের এতটাই ভালোবাসা দিল, 3 বোনকে ভালোবাসায় ভরিয়ে দিল। নীলু না পড়াশোনা খুব একটা ভালো ছিল না, কিন্তু যেমন ভালো ওর আঁকা ছিল, তেমন সুন্দর হাতের কাজ। খুব সাজগোজ করতে ভালোবাসত, সুন্দর কোণে সাজাতো, সুন্দর ঘর সাজাতো, একদম পরিপাটি মেয়ে যাকে বলে। আজকে তোমার কাছে এই কথাগুলো বলতে খুব ইচ্ছে করছে। জানো অনির্বাণ, আমাদের সেই খুব সামান্য অবস্থায়, খুব সাদামাটা জীবনে, অতি মধ্যবিত্ত জীবনের সুখের কিন্তু কোনো ঘাটতি ছিল না। খুব আনন্দ করতাম আমরা। বাবা হয়তো একবার আমাদের সকলের জন্য চকলেট নিয়ে আসতো, সেই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে বসে থাকতাম। তখন ফ্রিজ ছিল না, মাঝে মাঝে বাবা বরফ নিয়ে আসতো অফিস ফেরত, আর আমরা সবাই মিলে সেই বরফ দিয়ে ঘোল বানিয়ে খেতাম।
মুখের মধ্যে একটা একটা করে বরফ রাখা, একটু একটু করে সেটা ঠান্ডা হওয়া, সে কি আনন্দ। সবকিছু সবকিছু কেমন চেপে মনে পড়ছে। সেই সব দিনগুলোর কথা খুব মনে পড়ছে। খুব বিরক্ত করছি না তোমাকে আমি? না, আমার তো শুনতে ভালো লাগছে। তুমি বলো না রে, এতে যদি তোমার মন একটু হালকা হয়। মা গো, কি হলো স্রোত? হাতে লাগলো নাকি? হ্যাঁ দেখি। তোমার এই ফেক কনফিডেন্স আমাকে বিরক্ত করছে। প্লিজ আমাকে কেয়ার দেখাতে এসো না, নিজের কাজ করো যাও। স্রোত, ফালতু ঝগড়া করো না। আমি আমার কাজই করছি, তোমার কেয়ার নেওয়াটাও আমার কাজ। তুমি আমার স্ত্রী। স্ত্রী? তাই নাকি? তোমার এই গাল ভরা কথাগুলো বলার আগে না একবার ভালো করে ভেবে দেখো, তোমার এই কেয়ার, কনসার্ন ইত্যাদি এগুলো কতটা তুমি মিন করো আর কতটা জাস্ট বুলি। কিছুক্ষণ আগে অব্দি তো বাপির সামনে আমাকে যা নয় তাই বলে অপমান করছিল। আসলে তোমার প্রবলেমটা কি জানো? তোমার সন্দেহটা যে ভুল, তুমি আগা করে আমাকে ভুল বুঝেছো, এতে না তোমার রাগই হয়েছে। তুমি বিরক্তই হয়েছো, মনে হচ্ছে জানো সব থেকে বেশি বিরক্ত হয়েছো তুমি তোমার সন্দেহটা ভুল হওয়াতে। আর সেটা কেন জানো? তোমার ইগো, তোমার বিরাট বড় ইগোতে আঘাত লেগেছে তাই। এখন তো আমার মনে হচ্ছে পিয়ালবনিতে যে আমাকে গুলি করেছে সেটা মেজদি ভাই না হয়ে যদি সত্যি আমার গোপন কোনো প্রেমিক হতো সেটাই ভালো হতো। তাহলে অন্তত তোমার এই ইগো, তোমার এই রোষ গিয়ে মেজদি ভাইয়ের ওপর পড়তো না। আমি সত্যি বলছি সার্থ, সত্যি বলছি, বিয়ের আগে যদি আমি জানতাম তোমার মনটা এতটা নোংরা, এতটা সন্দেহ প্রবণ, তুমি এতটা মিন, তাহলে হয়তো তাহলে হয়তো তাহলে হয়তো কি আমাকে বিয়ে করতে না? কি হলো বলো, কথা শেষ করো। অন্তত আরেকবার ভেবে দেখতাম। তাহলে ভুল শুধরে নাও, সময় এখনো পেরিয়ে যায়নি স্রোত। বিয়ের 1 বছরের মাথায় আমাদের ডিভোর্সের কথা তো হয়েই ছিল। ডিভোর্স পেপার রেডি আছে, সই করে দাও। আমাদের ডিভোর্সের সঙ্গে আরো কিছু শর্ত জড়িয়েছে, তুমি বোধহয় সেগুলো ভুলেই গেছো। সেই কন্ডিশনগুলো কিন্তু তুমিই ভায়োলেট করেছো। ও, শুধু আমি কন্ডিশন লঙ্ঘন করেছি আর তুমি তুমি তাতে পার্টিসিপেট করোনি? নাকি যা হয়েছে তোমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে? ফোর্স করেছিল তোমায় কেউ? আমার আর কথা বলতে ভালো লাগছে না, প্লিজ প্লিজ জাস্ট লিভ মি অ্যালোন। ফাইন, কিন্তু একটা কথা তুমি মাথায় গেঁথে নাও, তোমার মেজদি ভাইকে আমি ছাড়বো না, কোনো শর্তেই না। আমি ওই ক্রিমিনালটার শেষ দেখে ছাড়বো। ওর অনেক বেয়াদবি দেখেছি, শুনেছি, কিন্তু এখন যখন ও আমার পরিবারের দিকে হাত উঠিয়েছে তখন আমি ওর সেই হাত কেটে ছাড়বো। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে বোঝাতেও যাব না আর তোমার এই গোয়ার তুমিতে কোঅপারেটও করবো না। দেখি, আমিও দেখি তুমি কত কি প্রুফ করতে পারো। কোথায় যাচ্ছ? তুমি এখনো সেরে ওঠোনি, কড়া রোদের ওষুধ খাচ্ছ, প্রপার বিশ্রাম দরকার। সে কথা তোমাকে ভাবতে হবে না, আমি এখন পড়বো। তুমি এখন পড়বে না, তুমি এখন শোবে। আলোটা বন্ধ করে শুয়ে পড়ো। সার্থক, সার্থক দাও। আমি দেব না, সার্থক দেব না। তোমার অসুবিধা থাকলে আমি স্টাডিতে চলে যাচ্ছি। এমনিতেও আমার তোমার সাথে এক ঘরে থাকতে ইচ্ছে করছে না। তুমি একদম বাড়াবাড়ি করবে না। সবকিছুতে তোমার একটা অবাধ্যতা, শরীরের প্রতি অত্যাচার বাবাও কিন্তু বরদাস্ত করবে না। তাই তুমি কিন্তু এটা ভেবো না যে সবকিছুতে তুমি বাবাকে আর পিসমণিকে সাক্ষী রেখে পার পেয়ে যাবে।
যাও শুয়ে পড়ো, যাও। না, এভাবে চলতে পারি না মিষ্টি ভাই। আমাকে সব জানতে হবে তোর ব্যাপারে। তুই কিভাবে আছিস, কোন পথে তোর জীবন চলছে, আমাকে জানতে হবে। আর যদি তোর কিছু হয়ে যায় তাহলে তোকে নিয়ে সবাই নিজের মতো করে ধারণা করে নেবে, সত্যিটা কারুর জানা হবে না। এও তো হতে পারে তুই ওদের সঙ্গে আটকে পড়েছিস, জোর করে ওরা তোকে দিয়ে কাজ করাচ্ছে। হয়তো সত্যি তুই চাস না ওদের সঙ্গে থাকতে। কেউ সাহায্য করলে তুই বেরিয়ে আসতে পারবি, কিন্তু কিভাবে আমি তোকে হেল্প করব? পিয়ালবনিতে গেলেই তো তোর দেখা পাওয়া যাবে না। তোরা নিশ্চয়ই পুলিশের তাড়া খেয়ে এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছিস। ইস মেজদি ভাই, কখনো ভেবেছিলি এরকম একটা ভবঘুরে অনিশ্চিত অসহায় জীবন কাটাবি? না না, তোর খোঁজ আমাকে করতেই হবে। এত হেল্পলেস নিজেকে কখনো লাগেনি। কোথায় কিভাবে তোর হদিশ পাই বলতো? নীলাঞ্জনা কোথায়? নীলাঞ্জনা কোথায়? ঠিক আছে, তোরা ওদিকটা যা, সব তুলে নিয়ে যা, তুলে নিয়ে যা, আমি দেখছি। তোরা যা, আমি দেখছি। মাগো, কি গো, তুমি এখানে কি করছো? সবাই তো ওখানে, তাড়াতাড়ি চলো। আমার চোখে কিছু একটা পড়লো, আমি কিছু দেখতে পাচ্ছি না। তুমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, চলো আমার সঙ্গে। হ্যাঁ? এসো। তুমি চলে যাও নীলাঞ্জনা, এখান থেকে তুমি চলে যাও। আমি দুর্বল হয়ে যাচ্ছি, বারবার দুর্বল হয়ে যাচ্ছি আমি। আমাকে তুমি বিয়ে করবে ক্রান্তি? আমাকে চিরকালের মতো নিজের করে নেবে?
তার মানে তুই এতদিন ধরে সব জেনেও? আমি কিছু বুঝতে পারছি না, কি বলবো। কিঞ্জন, মুখটা বন্ধ কর। এরকম বেকুবের মতো মুখ করে বসে থাকিস না। আমি তোকে যে কথাটা বলছি সেটা একটা সিরিয়াস কথা। আরে তুই কি বলছিস? তোর কোন কি বলছিস তুই বুঝতে পারছিস? তোর কোনো ধারণা আছে? হ্যাঁ, আমি যা বলছি আমি ভেবে চিন্তেই বলছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি যা করতে চাইছি সেটা বোঝার চেষ্টা কর। তোকে আমি হাজার বুঝলে তুই যেটা করতে চাইছিস সেটা আমি কেন কারো পক্ষেই সাপোর্ট করা সম্ভব না। তাহলে সাপোর্ট না করে আমি যা করতে চাইছি তাতে আমার পাশে থাক। কিন্তু আমার হাতে বেশি সময় নেই। যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, তুই বুঝতে পারছিস? টাইম ইজ টিকিং। আমার মেজদি ভাইয়ের জীবনের টাইম বমটা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। তার আগে আমাকে ওর সঙ্গে দেখা করতে হবে, তাও আবার গোপনে, একেবারে গোপনে। আর সেটা কিভাবে সম্ভব তুই বল। কিন্তু বিশ্বাস কর, আমি জানি আমার কথাটা অদ্ভুত শোনাচ্ছে, আমি এটাও জানি যে এতে রিস্ক আছে, কিন্তু আমাকে এটা করতেই হবে। আমার মেজদি ভাই, আমার নিজের দিদি। আমি ওকে ঘৃণা করতে পারি, ওর উপর বিরক্ত হতে পারি, কিন্তু তুই নারীর প্রাণ বুঝিস। ও আমার অস্তিত্বের একটা অংশ। আমার জীবনে এমন একটা মুহূর্ত হলো যেখানে ও আমার দিকে পিস্তল তাক করে দাঁড়ালো। ও কেন দাঁড়ালো, কোন পরিস্থিতিতে দাঁড়ালো, আমাকে এই পুরো ঘটনাটা জানতে হবে পরিষ্কার করে। দেখ আমি যতটুকু জানি তোর দিদি নিজেই স্বাভাবিক জীবন ছেড়ে দিয়ে অসামাজিক কাজকর্ম করে নিজেই হারিয়ে গেছে। তা সে এখন যেখানে রয়েছে, যেভাবে রয়েছে তাকে সেইভাবেই সেখানে থাকতে দে না। কেন তার লাইফ নিয়ে টানাটানি করছিস? কিন্তু আমি তো ওকে একেবারে ভগবানের ভরসায় ফেলে রেখে আসতে পারি না।